টিভি পুরোটা দেন আর বোর্ড অর্ধেক থাকলে হবে। আচ্ছা, লাইন সাপোর্ট হিসেবে আপনারা উডেন পোল সম্পর্কে জানেন, তারপরে স্টিল পোল সম্পর্কে জানেন, আরসিসি পোল, স্টিল টাওয়ার এগুলো সম্পর্কে মোটামুটি জানেন। টাওয়ারের কাজটা কি সেটা আপনাদের হলো মেইন কথা। টাওয়ারটা হচ্ছে কী হিসেবে কাজ করে? টাওয়ারটা ট্রান্সমিশন লাইনের যে ভর বা ম্যাসটা এটা বহন করার জন্য টাওয়ার ব্যবহার করা হয়। টাওয়ারের দুই পাশে দুইটা ক্রস আর্ম থাকে, তার সাথে ইনসুলেটর ডিসগুলো ঝুলানো থাকে, এর সাথেই কন্ডাক্টরটা আপনার থাকে। এখানে কন্ডাক্টর এই ডটটা কিন্তু নীল ডটটা, হ্যাঁ, এটা কিন্তু কন্ডাক্টরটা। আর এটা হলো ইনসুলেটর ডিস্কগুলো। দেখেন এটা 3টা ডিস্ক আছে। আর আপনার লাস্ট ক্লাসে দেখছিলাম যে প্রত্যেকটা ডিস্ক 11 কেভি পর্যন্ত ট্রান্সমিশন লাইনকে ইনসুলেশন দেওয়ার জন্য ব্যবহার হয়। সো এখানে 3টা ডিস্ক থেকে আমরা বলতে পারি যে এটা একটা 33 কেভি ট্রান্সমিশন লাইনকে ইনসুলেশন দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। আর এই আমার সামনে যাব আমরা, তার আগে দেখেন যে আমাদের এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। সো এটা হচ্ছে ক্রস আর্মটাও আপনার গ্রাউন্ডের সাথে কানেক্টেড আমরা বলতে পারি। এর থেকে আমাদের এই কন্ডাক্টর থেকে এই গ্রাউন্ডটাকে পৃথক করার জন্য মাঝখানে এই ইনসুলেটর ডিস্কগুলো দেওয়া হচ্ছে। এতটুকু হলো লাস্ট ক্লাস আপনারা দেখছিলাম, তাই না? আচ্ছা, তারপরে ওই যে আমরা ইনসুলেটরের বিভিন্ন ধরনের টাইপের ইনসুলেটর আমরা দেখছিলাম। আর আরেকটা জিনিস যে কন্ডাক্টরের সময়ও একটা কন্ডাক্টর হওয়ার আইডিয়াল কন্ডাক্টরের বৈশিষ্ট্য কী কী থাকে, তেমনিভাবে আইডিয়াল ইনসুলেটর হওয়ার জন্য এই যে বৈশিষ্ট্য কী কী থাকে এগুলো থিওরিটিক্যাল কোশ্চেনে আসে, এগুলো আপনারা একটু পড়ে যাবেন। তারপর দেখেন যে কী কী ধরনের ইনসুলেটর, এটা আমরা লাস্ট ক্লাসে স্টার্ট করছি। পিন টাইপ ইনসুলেটরগুলা 33 কেভির উপরে ব্যবহার করলে সেটা আনইকোনমিক্যাল হয়ে যায় বা লস হয় সেগুলো ইউজ করলে। 33 কেভির উপরে হচ্ছে আমাদের সাসপেনশন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়। মেইনলি আমরা যে দেখি বড় বড় ট্রান্সমিশন লাইনের ডিস্ক, বেশ কয়েকটা ডিস্ক ঝুলানো থাকে, এগুলো হলো সাসপেনশন টাইপ ইনসুলেটর আমরা বলতে পারি। আর দুইটা টার্ম আমরা শিখছিলাম, একটা হচ্ছে পাংচার আর একটা কি ফ্ল্যাশ ওভার। হ্যাঁ, পাংচারটা এবং ফ্ল্যাশ ওভার কি এটা একটু আমরা দেখি। এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম একটু। প্রথমে আপনার হচ্ছে যে এটা কী জিনিস বলেন তো? এটা ক্রস আর্ম না, এটা তো গ্রাউন্ডেড। সো এটাও কিন্তু আপনার পরিবাহী পদার্থ মানে ইলেকট্রিসিটি পরিবহন করার জন্য যে ম্যাটেরিয়াল সেটা এখানেও কিন্তু আছে। আর এটা হলো কন্ডাক্টর, মাঝখানে হচ্ছে আমাদের সেই ইনসুলেটর ডিস্কগুলো। এই কন্ডাক্টর থেকে এই করোনা ইফেক্ট বা অন্য কোনো ইফেক্টের কারণে কিছু ইলেকট্রন জাম্প করে ক্রস আর্মে চলে আসতে চায় মাঝে মাঝে, লিকেজ প্রবলেম তৈরি হলো আর কি। সো এই যে ইলেকট্রন লাভ দিয়ে কন্ডাক্টর থেকে ক্রস আর্মের দিকে যে চলে আসার প্রবণতা, এইটা হচ্ছে আপনাদের ফ্ল্যাশ ওভার আর কি। ক্রস আর্মটা আপনার স্টিল যে ম্যাটেরিয়ালের সেটা দিয়েই তৈরি হয়, মানে আপনার টাওয়ারটা যে ম্যাটেরিয়ালের স্টিল হিসেবে তৈরি হয়। আদর্শ কী ব্যবহার করবেন? ইনসুলেটরের আসলে মানে কি আপনি ব্যবহার করবেন সেটা আপনাদের মানে একটু কোশ্চেনটা আপনার ক্লিয়ার করেন। যেমন হচ্ছে আমরা ইনসুলেটরের যে এফিসিয়েন্সি বের করার ম্যাথ করব, হ্যাঁ, সেখানে ম্যাথগুলো যখন আমরা করি, আমি একটু সামনে যাই, ম্যাথগুলো করার সময় আমরা এভাবে নির্ণয় করি যে প্রত্যেকটা ডিস্ক কী পরিমাণ ভোল্টেজ তার মধ্য দিয়ে পাস হলে ভোল্টেজ ইনসুলেটর ডিস্কগুলো ঠিক থাকবে, সেইটা হচ্ছে এটার পরিমাণ। হ্যাঁ, কন্ডাক্টরের উপরে নির্ভর করবে না, এটা হচ্ছে আপনার ভোল্টেজের উপর নির্ভর করবে। হ্যাঁ, এখানে কত কেভি ভোল্টেজ ব্যবহার করা হচ্ছে তার উপরে নির্ভর করবে। আচ্ছা, আমরা আসি সামনে, আস্তে আস্তে আসবো এদিকে। ইনসুলেশনের জন্য আমরা পিন টাইপ ইনসুলেটরে ছিলাম। দেখেন এই ঘটনাটাকে বলা হয় ফ্ল্যাশ ওভার।
কন্ডাক্টর হয়ে লাফ দিয়ে ক্রস আর্মের দিকে ইলেকট্রন চলে আসলো, তার মানে ক্রস আর্মটাও এখন ইলেকট্রোফাইড হয়ে গেল, তাই না? আর এই দেখেন যে ফ্ল্যাশ ওভার যখন ঘটবে তখন সবচেয়ে নিম্ন মানে সবচেয়ে কম যে দূরত্বটা ইলেকট্রন, সেই দূরত্বটাকে অতিক্রম করার চেষ্টা করবে। ফ্ল্যাশ ওভার যখন অনেক সময় ধরে ঘটবে, গ্র্যাজুয়ালি ফল্ট হবে, এটা গ্র্যাজুয়াল অনেক সময় ধরে ফল্ট হবে, তখন কি করবে? তখন হচ্ছে এই কন্ডাক্টর থেকে ক্রস আর্মে এই ইনসুলেশন ডিস্কগুলার বডি দিয়ে ইলেকট্রনগুলো পাস করে চলে আসবে। তার মানে কি ইনসুলেটরগুলার ইনসুলেশন প্রপার্টি পুরোপুরি নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই ঘটনাকে বলা হয় হচ্ছে পাংচার। পাংচার হওয়া মানে কোনো ইনসুলেটরের ডিস্কের মধ্যে আর কোনো ইনসুলেশন নাই, বুঝছেন? নষ্ট হয়ে গেল ব্যাপারটা আর কি। ফ্ল্যাশ ওভার এই যে বললাম, ইলেকট্রনগুলো এই কন্ডাক্টর থেকে যখন ক্রস আর্মের মধ্যে এই ভার্চুয়াল কোনো বডি দিয়ে আসবে না, কিন্তু ভার্চুয়ালি বাতাস ক্রস করে আসবে, তখন ফ্ল্যাশ ওভার। হ্যাঁ, যখন নষ্ট হয়ে যাবে তখন পাংচার, বডি দিয়ে আসবে যখন। এই ফ্যাক্টরটা দেখতে পারেন, এটা কোনটা হচ্ছে কতটুকু সেফটি ফ্যাক্টর কীরকম থাকে কোন ইনসুলেটর, এটা দেখতে পারেন। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে মেইন বলছিলাম যে সাসপেনশন টাইপ ইনসুলেটরগুলো মেইনলি দেখব। তার আগে আমরা দুইটা টাইপ দেখে আসছিলাম লাস্টে, একটা হলো স্ট্রেইন টাইপ, একটা হচ্ছে শ্যাকেল টাইপ। স্ট্রেইন টাইপটার ছবি দেখেন তো, এই যে ফিগার 8.8, এটা কোথায় ইউজ করা হয় বলেন তো? লাস্ট ক্লাসে বলছিলাম যে হ্যাঁ, বাঁক থাকে যখন, তাই না? আর এই শ্যাকেল টাইপটা দেখতে পারতেছেন, শ্যাকেল টাইপটা হচ্ছে পোলের সাথে কোনো ক্রস আর্ম না হয়ে ডিরেক্ট যখন আপনার ডিস্কগুলো লাগানো থাকবে, সেইটা হচ্ছে শ্যাকেল টাইপ। এই শ্যাকেল টাইপটাই আগে এক সময় স্ট্রেইন হিসেবে ইউজ করা হতো, এখন আর ইউজ করা হয় না। এখন পিন টাইপ সাসপেনশন টাইপগুলো বেশি হয়, আর স্ট্রেইন টাইপটা তো হয়ই। আচ্ছা, এখন এই যে সাসপেনশন টাইপটাতে আসেন, আমরা লাস্ট ক্লাসে এখানে ছিলাম। এটা একটা সাসপেনশন টাইপ ইনসুলেটরের, এটা তো ডিস্কগুলো, এটাকে যদি আমরা আইডিয়াল ডিস্ককে ইলেকট্রিক্যাল এলিমেন্ট দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে একটা ডিস্কের পরিবর্তে আমরা একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করতে পারি। হ্যাঁ, এটা হলো আইডিয়াল, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম থাকে না। প্র্যাকটিক্যালি কীরকম থাকে? প্র্যাকটিক্যালি দেখেন যে এটাকে আমরা কি বলবো বলেন তো? এটা সে ক্রস আর্মটা না, এইটা হচ্ছে কন্ডাক্টর, এই যে গোল রঙের নীলটা, এই ডিস্কগুলো হচ্ছে একটা করে ক্যাপাসিটর দিয়ে আমরা আলাদা করছি। এই C1 এইগুলো আগে ভুলে যান, এগুলো এখন আমি বলতেছি না, আমরা এই 2 নম্বর চিত্রটা নিয়ে কথা বলতেছি। এই যে এটা হচ্ছে আমাদের সেই ক্রস আর্মটা, ক্রস আর্মের সাথে, আর এটা হচ্ছে টাওয়ারটা। প্র্যাকটিক্যালি হয় কি, আপনার দুইটা ইনসুলেশন ডিস্কের যে জয়েন্টটা, সেটার সাথে আবার টাওয়ারের নিজস্ব একটা ক্যাপাসিটেন্স তৈরি হয়ে যায়, সেটাকে আমরা C1 দিয়ে এখানে প্রকাশ করছি। সো এখানে দুইটা ক্যাপাসিটেন্স থাকে, একটা হলো প্রত্যেকটা ইনসুলেশন ডিস্কের নিজস্ব ক্যাপাসিটেন্স, যেটা হচ্ছে C দ্বারা প্রকাশ করি, আর C1টা হচ্ছে দুইটা ক্যাপাসিটর ডিস্কের যে জাংশন পয়েন্টটা, তার সাথে টাওয়ারটার মধ্যে যেই ভার্চুয়াল এটা কিন্তু ভার্চুয়াল, এটা হলো বাতাসের মধ্যে দিয়ে ক্যাপাসিটেন্সটা তৈরি হয়। হ্যাঁ, এর ইনসুলেশন ডিস্কগুলো যেহেতু এটা কিন্তু ফিজিক্যাল ক্যাপাসিটেন্স ছিল, ওগুলো এটা হলো ভার্চুয়াল ক্যাপাসিটেন্স। সো এটা আমরা দেখলাম, এই ক্যাপাসিটেন্সটাকে বলা হয় মিউচুয়াল ক্যাপাসিটেন্স, আর এই ক্যাপাসিটেন্সটাকে বলা হয় সেলফ ক্যাপাসিটেন্স। দেখেন, ধরেন আমি 3টা ইনসুলেটর দিচ্ছি, এরপরে কি কন্ডাক্টর ম্যাটেরিয়াল না, আর এই ইনসুলেশন ডিসগুলোতে একটা ক্রস আর্ম দিয়ে কানেক্টেড, ক্রস আর্ম কার সাথে কানেক্টেড? টাওয়ারের সাথে কানেক্টেড, তাই না? প্রত্যেকটা ডিস্ককে আমরা যদি রিপ্লেস করতে চাই, তখন এই যে ক্যাপাসিটেন্সটা দিয়ে রিপ্লেস করি, সেটা হলো সেলফ ক্যাপাসিটেন্স, ডিস্কের নিজস্ব ক্যাপাসিটেন্স। এই ম্যাটেরিয়ালগুলো, এই ডিস্কের ম্যাটেরিয়ালগুলো এমন কোনো তৈরি হয়েছে প্রত্যেকটা C এবং সমান, সো প্রত্যেকটা নামই C বলা হয়েছে, একই মানে মানটা সমান। স্যার এই ক্যাপাসিটেন্সের একক কি ফ্যারাড না মাইক্রো ফ্যারাড না?
প্রত্যেকটা ক্যাপাসিটেন্সের সি সংখ্যা বলে। স্যার এই ক্যাপাসিট্যান্স তৈরি হলে যখন ইলেকট্রিসিটি প্রোভাইড হয় হ্যাঁ, প্রোভাইড হবে যখন ভোল্টেজ থাকে এখানে যখন ভোল্টেজ থাকে তখন চার্জ থাকে। এর দুইটা ক্যাপাসিটেন্সের মধ্যে থেকে টাওয়ারের মাঝে যেই অংশটা তাকে আমরা একটা ভার্চুয়াল ক্যাপাসিটেন্স দিয়ে প্রকাশ করতে পারি, যার নাম আমরা দিয়ে হচ্ছে C1 C2। এটা আমরা এখানে যেভাবে নাম দিচ্ছে সেখানেই দিই। নিচেরটা C1 দিচ্ছি, তারপর হচ্ছে এটা এইটাও আবার প্রত্যেকটা সমান C1 C1 C1। আমরা হচ্ছে যে এই প্রত্যেকটার মধ্যে জাংশনের মধ্যে যে ক্যাপাসিটেন্স তৈরি হয় সেটা হচ্ছে C1। লাস্টে একটা পড়ে থাকে, এটা আমরা দিতে পারেন C1। বোঝা গেল যে দুইটা ডিস্কের মধ্যবর্তী অংশ থেকে তো আপনার এই টাওয়ার পর্যন্ত যেটা সেটা হচ্ছে C1। এটার নাম আমরা দিয়ে দিচ্ছি কি বললাম, মিউচুয়াল ক্যাপাসিটেন্স। লাস্ট ক্লাসে আমরা ছিলাম যে তিনটা ডিস্কের যে আইডিয়াল যদি আমরা ইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে রিপ্লেস করি, তিনটা ডিস্কের মধ্যে দেখেন সেম ভোল্টেজ ড্রপ হচ্ছে না। এটা হয়ে যায়, ধরার দরকার নেই, এটা হয়ে যায়, ফাঁকা ওটা হয়ে যায়, হয়ে যায়। কারণ কি জানেন, ক্যাপাসিট্যান্স জিনিসটা কি, একটা পাত হচ্ছে পজিটিভ থাকে, একটা পাত হচ্ছে নেগেটিভ বা কম ভোল্টেজ আমরা বলতে পারি। এখানে হচ্ছে হাই ভোল্টেজ, এখানে হচ্ছে গ্রাউন্ডেড না, 0 ভোল্টেজ। সো এইটা একটা ক্যাপাসিট্যান্স হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়, আমরা এখানে ধরি না, হয়ে যায়। যেমন এইটা এই ডিস্কগুলার ক্যাপাসিট্যান্স তৈরি হয়, ফিজিক্যাল এলিমেন্ট আছে এই জন্য তৈরি হয়, সেটা আমরা বলতে পারি। এইটা হচ্ছে আপনার হয়ে যায়, আমাদের হাতে হয়ে যাবে। এখন লাস্ট ক্লাসে ছিলাম যে আমরা এখানকার ভোল্টেজ দিয়ে এই পয়েন্টের ভোল্টেজ কত বলে 0। এই ভোল্টেজটা আমাদের কি ভোল্টেজ বলতো, লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ? ফেজ ভোল্টেজ, তাই না? একটা ফেজ থেকে নিউট্রাল বা গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ আমরা ধরছি না এখানে। যেমন হচ্ছে আপনার যদি একটা ওয়াই কানেকশন করেন, আপনি এই যে নিউট্রাল থেকে যদি একটা ফেজের মধ্যে ভোল্টমিটার করেন, তাহলে এটা কি ভোল্টেজ পাবেন? ফেজ ভোল্টেজ পাবেন। আর হচ্ছে লাইন থেকে ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ এটা। এখানে আপনারা দেখেন যে একইভাবে আপনার লাইন থেকে নিউট্রাল বা গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ দেখতেছেন, এটা একটা ফেজ ভোল্টেজ। হ্যাঁ, এটা ম্যাথ করার সময় আপনাদের একটা ইম্পর্টেন্ট টার্ম, এই ভোল্টেজটা কি বলবো। তো এইটার দেখেন যে ওই আমাদের সেকেন্ড চিত্রটায় দেখেন প্রত্যেকটার মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সেটা হচ্ছে V/3 না, V/3। এটা হলো আইডিয়াল অবস্থা। আইডিয়াল অবস্থায় আমরা দেখতেছি যে এটা দেখেন এখান থেকে এখানকার ভোল্টেজ যদি ভি হয়, তিনটা ডিস্ক যেহেতু 3 ভাগে ভাগ হবে ভোল্টেজটা, তাহলে এ পাবে হচ্ছে V/3, এ V/3, এ V/3। কিন্তু আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থায় আমরা দেখি যে টাওয়ারটার সাথে এখানে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হয়ে থাকে। সো কারেন্ট এসে কন্ডাক্টর থেকে দুইটা রাস্তা পাবে, একটা হচ্ছে নিজস্ব ক্যাপাসিট্যান্স দিয়ে যাওয়া, একটা হচ্ছে ভার্চুয়াল বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স দিয়ে যাওয়া। সো এখানে দেখেন এখন কিন্তু V1 V2 V3 সমান না, তাই না? এখন কোনটা বড় হবে, V1 নাকি V3? সবচেয়ে বড় কোনটা? V3টা সবচেয়ে বড় হবে, তাই না? কারণ হচ্ছে এই যে এখান থেকে কারেন্টটা এসে এইখানে ড্রপ হওয়ার পরে বাকি অংশটুকু এদিকে চলে যাবে। সো যত উপরের দিকে উঠবেন তত কী হবে, কারেন্টের মাত্রা কমতে থাকবে। সো এর মধ্যে যার জন্য ভোল্টেজের ড্রপটাও কমতে থাকবে ধীরে ধীরে। বোঝা গেল এতটুকু? সো সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল স্ট্রেসে কোন ডিস্কটা থাকবে, এটা না? আগে ধরেন যে আমি যে লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আগে ধরেন যে ভিটা হচ্ছে আমাদের
100 কিলোভোল্ট এই ভিটা। তো যদি আমাদের এইরকম অবস্থা থাকতো, যে সেকেন্ড চিত্রটার মতো এইরকম আইডিয়াল অবস্থা থাকতো, তাহলে প্রত্যেকটা ডিস্কের মধ্যে V1 V2 V3 তিনটা হতো কত 33.33 না কিলোভোল্ট ড্রপ হতো না, যে তখন কিন্তু কোনো সমস্যা ছিল না। কিন্তু এখন কি হবে, এখন হচ্ছে আমাদের এখানে ওটা সবচেয়ে নিচে আসছে V3টা। V3 এর মধ্যে 50% ড্রপ হয়ে 50 কিলোভোল্ট হয়ে গেল। V2 এর 50 থেকেও বাকি 25 কিলোভোল্ট বেশি 30 কিলোভোল্ট হয়ে গেল। V1 এ এসে বাকি 20 কিলোভোল্ট। তাহলে এই V3 বা এই ক্যাপাসিটর বা এই ইনসুলেটর ডিসটার উপরে ভোল্টেজের প্রেশার সবচেয়ে বেশি পড়ছে না। কারণটা কেন? কারণ হচ্ছে দেখেন, কন্ডাক্টর তো এখানে, তাই না? এটা কন্ডাক্টর না, এখানে দেখেন একটা কেসিএল হচ্ছে, কেসিএল হয়ে একটা কারেন্ট এদিকে যাচ্ছে, একটা কারেন্ট এদিকে যাচ্ছে। I3টা কারেন্টটা আবার উপরে উঠে I3টা দুই ভাগ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কারেন্টটা কমতেছে না, উপরে যত উঠতেছে। তাহলে এর মধ্যে এটা কি ক্যাপাসিট্যান্সটা কি আসলে? ক্যাপাসিট্যান্সটা যদি আমি রিঅ্যাক্ট্যান্স দিয়ে প্রকাশ করি, এটা এক্সি না, এক্সি। তাহলে এর মধ্যে কারেন্ট আইএক্সি হবে না। এই ভোল্টেজটা আই এর মান যত কমতে থাকবে, আইএক্সি এর মান কমতে থাকবে না। সো এই নিচেরটা হলো আমাদের V3 মনে করেন, I3 এর জন্য এটা সবচেয়ে বড় হবে, কারেন্ট এখানে সবচেয়ে বেশি ছিল, উপরে যত উঠতে থাকবে কমে যাবে। সো এটা সবচেয়ে বড় হবে, এটা তার থেকে মাসে কি ক্লাস পার্টি নাকি? এটা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবার? চলে যায় কেন বাবা? তো ওই পাশে বারবার হচ্ছে যে ব্লুটুথ ইয়া করতেছে, এই জন্য এখানে চলে আসতেছে। এখন আমাদের সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে এই ডিস্কটা মধ্যে যখন আমাদের তিনটা সমান থাকে, এই অবস্থাটা আমাদের আইডিয়াল, এটা সবচেয়ে ভালো। তিনটা ডিস্কের মধ্যে সমান ভোল্টেজ ড্রপ। প্রবলেম হচ্ছে এখানে, এবং এইটাই কিন্তু প্র্যাকটিক্যালি হয়। এটা দূর করাই হচ্ছে আমাদের লক্ষ্য। প্রত্যেকটা ডিস্কের মধ্যে দিয়ে সমান ভোল্টেজ ড্রপ হওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এর মধ্যে দিয়ে যখন আমরা কি করতেছি, এর মধ্যে দিয়ে বেশি ড্রপ হচ্ছে, এটাকে আমরা কমায় নিয়ে আসি। এখন বেশি ড্রপ হলে কি হয় দেখেন, বেশি ড্রপ হলে তো আপনার যে লাস্ট ক্লাসে আমি একটা ফর্মুলা দেখাইছিলাম না, স্ট্রিং এফিসিয়েন্সি, এই ফর্মুলাটা দেখেন। এটা হচ্ছে একটা ইনসুলেটরের যে এফিসিয়েন্সি তার নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এটা। কীভাবে হয়? টিভির ব্লুটুথ বন্ধ করতে হবে, কি করা যায় আমি জানি না। আচ্ছা, হ্যাঁ ব্যাগটা ব্লুটুথ এটা কি সেটিংসে থাকবে না নাকি এখানে থাকবে? কানেক্টেড ডিসকাউন্ট করে অলরেডি আপনাদের কারো ব্লুটুথ অন আছে নাকি? আমি আসছি এটা বন্ধ করে দিতে হবে।